আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর শেখ হাফিজুর রহমান কার্জন। অধ্যাপক কার্জন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে সম্ভবত আপনি প্রথমবারের মতো এলেন। আপনাকে হয়তো আরো আগেই আনতে চাইতাম, হয়তো পারতামও, কিন্তু যখন আপনি অনুষ্ঠানে যাওয়ার কথা ভাবছিলেন যে আপনি যাবেন বিভিন্ন অনুষ্ঠানে, তখন আপনাকে অনুষ্ঠানগুলিতে না যেয়ে জেলখানায় যেতে হয়েছিল। সেটা আপনার জন্য যত কষ্টের, তার চেয়ে আমাদের চেয়ে কোনো অংশে কম কষ্টের ছিল না। পুরো বিষয়টি আমরা দেখেছি, জাতি দেখেছে, এবং সেটা খুবই একটা, এই জাতির শাসকরা যে কি করতে চান তার একটা ধারণা হয়তো আমরা সেখান থেকে পেয়েছিলাম। যাই হোক, সেই পুরোনো কথা আপনাকে আর স্মরণ করে দিয়ে বেদনা বাড়াতে চাই না। আমরা একটু বর্তমান প্রসঙ্গে আসতে চাই, সরাসরি আলোচনায় আসি। আহ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো যে আপনি দেখছেন যে জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে 12 তারিখে। আজকে 15 তারিখে অধিবেশন বসেছে। এর মধ্যে যে প্রসঙ্গটা খুবই বড় আকারে ধারণ করেছে সেটা হলো যে জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে, গণভোট আগে হলো না পরে হলো, জনভোট হওয়া উচিত ছিল কি ছিল না, তারপরে আপনার এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করা এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিতে মানে বিএনপির অস্বীকৃতি জানানো, এই যে বিষয়গুলো, এবং এটা নিয়ে জামাত ইসলাম এবং এনসিপি তারা রীতিমতো রাজপথ গরম করতে চাইছে। এইসব বিষয়গুলো আসলে আপনার কাছে কেমন লাগছে? মানে বিষয়টা আমি যেভাবে দেখি, যে জুলাই আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, তাতে তো বাংলাদেশের মানুষ খুশি হয়েছে। খুশি হয়েছে যে আপনার রাষ্ট্র সংস্কার হবে, তারপরে মানবাধিকার উন্নত হবে, আইনের শাসন হবে, সুশাসন হবে, এবং আমাদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থায় যে সমস্ত কারণে আমরা পিছিয়ে, সে সমস্ত বাধাগুলো দূর হবে, আরো মসৃণ হবে। কিন্তু আমরা তো আসলে জুলাই জুলাই আগস্টের যে আপনার গণ অভ্যুত্থান, সেই 5ই আগস্টের পরে আস্তে আস্তে যে সমস্ত ষড়যন্ত্র উন্মোচিত হতে থাকবে, এবং যারা এটা করেছেন তারাই যেভাবে মেটিকুলাস ডিজাইন, রিসেট বাটনের কথা বললেন, হ্যাঁ, তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে শঙ্কিত হতে থাকলাম। কারণ ব্যক্তিগতভাবে আমি যখন 5ই আগস্টের পরে জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্কটা শুরু হলো, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, তখন কিন্তু আমি খুব আতঙ্কিত হলাম। তারপরে আমি যখন দেখলাম যে 24কে 71-এর বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, তখন আমি রীতিমতো শঙ্কিত এবং উৎকণ্ঠিত হয়ে গেলাম। তারপরে যখন তারা বলল যে 72-এর সংবিধানকে কবর দিতে হবে, তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে এটা আসলে মুক্তিযুদ্ধ বিরোধীদের একটা বড় ধরনের গোপন এজেন্ডা, হিডেন এজেন্ডা। এবং তারা এটা মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, সংবিধান, জাতীয় সঙ্গীত, এই সমস্ত কিছুকে তারা নস্যাৎ করে কবর দিয়ে তাদের যে গ্লানি সেটাকে আহ, মুছে ফেলে তারা নতুন বাংলাদেশের যে কথা বলছে, সেটা আসলে একটা ষড়যন্ত্রের বাংলাদেশ। সেটা আসলে ওই বাংলাদেশটাকে আপনার কবর দিয়ে পাকিস্তান প্রতিষ্ঠার একটা চেষ্টা। তারা নিজেরাই সেটা করেছে, ধাপে ধাপে সেটা উন্মোচন করেছে। এখন ধরেন যে কথাটা হচ্ছে যে আপনি জুলাই চার্টার নিয়ে কথাটা বললেন, আপনি 1969 সালে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এবং 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে ছাত্রদের একটা 11 দফা ছিল, এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের একটা 6 দফা ছিল। আপনি 90 সালে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে সেখানে 3 জোটের একটা রূপরেখা ছিল। এবং পৃথিবীতে যখনই কোনো গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন হয়, আন্দোলনকারীদের তরফ থেকে বলা হয় যে আমরা এই চাই, আমরা সরকারের পতন চাই, এবং সরকার পতন হলে নতুন সরকার কিভাবে গঠিত হবে, এবং সেই নতুন সরকার হওয়ার পরে আমরা শিক্ষা ক্ষেত্রে কি করব, স্বাস্থ্য ক্ষেত্রে কি করব, আমরা রাষ্ট্র সরকার ব্যবস্থা সম্পর্কে কি করব, সেটা আমরা 69 এবং 90-এর বিষয়ে কিন্তু আমরা পাই। এছাড়া আপনি ফরাসি বিপ্লব কিংবা পৃথিবীর বিভিন্ন দেশে, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যে কোনো দেশে একটা আন্দোলন যখন হয়, তখন আন্দোলনকারীদের প্রকাশ্যে ঘোষণা থাকে যে আমরা এটা এটা চাই। তো এই যে জুলাই এবং আগস্টে যে আন্দোলনটা হলো, এটা কোটা সংস্কারের একটা আন্দোলন ছিল, যে আপনার এর আগেও 2018 সালে আন্দোলন হয়েছে।
সেই কোটাটা স্থগিত হয়ে গিয়েছিল, সেটা আবার আদালতে মামলা হয়েছিল। এবং আপনি দেখেন কোটা সংস্কার আন্দোলনটা নানা ঘটনা পরম্পরায় সেটা সরকার পতনের আন্দোলনে পরিণত হলো। তারপরে কি হলো যে নানা রকম হিডেন এজেন্ডা নিয়ে অনেকে হাজির হলেন। এবং আপনি যদি সরকার পতন এবং রাষ্ট্র সংস্কারের আন্দোলন করতেন তাহলে আপনার জুলাই ডিক্লারেশনটা কোথায়? আপনার মানে আন্দোলনের সময় একটা ডিক্লারেশন থাকা দরকার ছিল না? একটা আপনার প্রোক্লেমেশন থাকা দরকার ছিল না? একটা চার্টার থাকা দরকার ছিল না? এবং যখন আপনার ওই 5ই আগস্টের পরে যখন সরকার গঠিত হলো, অনেক বড় বিতর্ক, এটা বিপ্লবী সরকার হবে নাকি সাংবিধানিক সরকার হবে, সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে কি না, ফ্যাসিস্ট রাষ্ট্রপতির মানে ফ্যাসিস্ট সরকার যে নিয়োগ করেছে যে রাষ্ট্রপতি, তার কাছে আমরা শপথ কেন নিলাম এবং কেন আমাদের কোনো ঘোষণা নাই, এই সমস্ত বিতর্কে গিয়ে আমরা দেখলাম যে এই আপনার এনসিপির ছেলেপেলেরা তারা একদম ঘোষণার জন্য পাগল হয়ে গেল। এবং তখন আমরা দেখলাম যে জুলাই ডিক্লারেশন হবে নাকি জুলাই প্রোক্লেমেশন হবে নাকি জুলাই চার্টার হবে, কোনো বিষয়ে তাদের পরিষ্কার ধারণা নাই। এবং তারা ডিসেম্বরে গিয়ে 2024 সালের ডিসেম্বরে গিয়ে আপনার ওই আমাদের এই শহীদ মিনারে এসে তারা একটা সমাবেশ করলেন। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেও গিয়েছিলেন, কিন্তু তখন তিনি সম্ভবত তখন তার বুদ্ধিশুদ্ধি পরিপক্কতা কিছুটা ছিল এবং তিনি বলেছিলেন, বাবারা এটার সাথে আমি নাই, তোমরা তোমাদের মতো করো। পরবর্তীতে আলী রিয়াজ সাহেব, উনি ভাড়াটে বুদ্ধিজীবী, বাংলাদেশের নাগরিকও না, উনি একটা ঐক্যমত কমিশনের প্রধান কিভাবে হন? এখন তো আমাদের রিড করতে হবে, আমাদের জানতে হবে যে যারা রাষ্ট্রের সাংবিধানিক পদে বসেছিলেন সেটা কোন আইন বলে তারা বসলেন। তারা কেউ বিদেশি নাগরিক, কেউ দ্বৈত নাগরিক। এই দ্বৈত নাগরিক আর বিদেশি নাগরিক হয়ে তো এই সমস্ত পদে বসা যায় না, এবং তারা সেই পদে বসে আপনার এমন সব কর্মকাণ্ড করেছেন। সুতরাং আমার প্রথম কথাটা হচ্ছে যে আমার কোনো সমস্যা ছিল না যদি ওই জুলাই আন্দোলন চলার সময় ছাত্ররা বলতো যে আমরা সরকারের পতন চাই, সরকারের পতন হলে আমরা সংবিধান পরিবর্তন করতে চাই, আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই, তাহলে আমরা বুঝতে পারতাম। কিন্তু সেটা না করে পরবর্তীতে যে সমস্ত প্রতারণা করা হলো, যে সমস্ত নাটক করা হলো, যে সমস্ত ঘটনা পরম্পরা করা হলো, এখন এই জুলাই চার্টারের এই বিষয়টাই তো খুব বিতর্কিত। আপনি দেখেন যে জুলাই চার্টারটা মানে আলী রিয়াজ সাহেব তার সভাপতিত্ব হয়েছে, মানে এখানে আপনি অনেকগুলো রাজনৈতিক দল সেখানে ছিল, আবার অনেকগুলো রাজনৈতিক দল ছিল। এবং একদম শেষে জুলাই চার্টারটা হওয়ার কথা ছিল জুলাইতে হলো না, এটা আগস্টেও হলো না, এটা সম্ভবত সেপ্টেম্বরে হয়েছে। এবং সেপ্টেম্বরে হয়েছিল সেটাও বিএনপি কে হাত পা ধরে, কারণ জামাত আপনার জুলাই চার্টারের আগের দিন হুমকি দিয়েছিল তারা সেই জুলাই চার্টারের যে অনুষ্ঠান, স্বাক্ষর যে অনুষ্ঠান, সেখানে তারা যাবেন না। এবং এনসিপি তে স্বাক্ষর করেছে সেই দিন, এবং বিএনপি কে হাতে পায়ে ধরে জুলাই চার্টারটা করা হলো। এবং পরবর্তীতে মানে বিএনপি রাজি হয়েছিল তাদের যে নোট অফ ডিসেন্ট, সেই নোট অফ ডিসেন্ট যদি রাখা হয় সেই শর্তে তারা রাজি হয়েছিল। নোট অফ ডিসেন্ট যখন আপনার বাতিল করে দেওয়া হলো, তখন আপনার সাথে সাথে বিএনপির তরফ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন সাহেব তারা বললেন, ইট ইজ এ ফ্রড উইথ দ্য হোল নেশন, পুরো জাতির সাথে একটা প্রতারণা। আপনি জুলাই চার্টার কিভাবে দাঁড় করাবেন আমাকে বলেন? এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যে কথাটা বলছেন জুলাই চার্টারের মধ্য দিয়ে আপনার তিনটা শ্রেণী বিভাজন করা হয়েছে, যে জুলাই চার্টারের মধ্য দিয়ে যে আপনার সংস্কার এবং সংশোধনের প্রশ্ন এসছে, তার ভিতরে কিছু করা যাবে নির্বাহী আদেশে, আর কিছু করা যাবে অধ্যাদেশ দিয়ে, আর কিছু আপনার সংস্কার করার জন্য প্রায় 84টা, সেটা করার জন্য আপনার এই সংবিধান সংস্কার পরিষদ করতে হবে। কিন্তু মানে এখানেই প্রশ্নটা যে আমার যে বিদ্যমান সংবিধান, সেই সংবিধানে আপনার সংবিধান সংশোধন করে আপনি সবগুলো সংস্কার করতে পারেন। আপনার যে ক্ষমতার ভারসাম্যের কথা এসছে, যে রাষ্ট্রপতিকে আরো ক্ষমতা দিতে হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে, উচ্চকক্ষ প্রতিষ্ঠা করতে হবে, তারপরে আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধান নির্বাচন কমিশন একটা সাংবিধানিক পর্ষদের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করতে হবে। তো সবকিছুই তো আপনি সংবিধানের যে সংশোধন, সেখানে কিন্তু আমাদের বিদ্যমান সংবিধানের সংশোধনীতে স্পষ্ট করে বলা আছে। তাহলে আপনি সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজনটা কি বলেন? আপনি দেখেন যে যারা এই সমস্ত করেছে তারা, ডক্টর স্বাধীন মালিক, তার ইন্টারভিউটা আপনি শোনেন, তিনি বলেছেন যে এদের সংবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা নাই। আমরা
আইনের শিক্ষক ছাত্র, সংবিধান পড়াই, কিছু গবেষণাও আছে। আমরা আমাদের বুদ্ধিতে যতটুকু বুঝেছি যে এরা একটা বিদেশি এজেন্ডা নিয়ে এসছে এবং সাথে সাথে যুক্ত হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধীদের এজেন্ডা। যে ৭২ সালের সংবিধান আপনি সকল বিবেচনায় একটা আদর্শ সংবিধান, এবং সেখানে যদি কোনো ঘাটতি থাকে সেটা পরিবর্তন করা, সংস্কার করার জন্য সেই সংবিধানেই বলে দেওয়া আছে, এবং সেটা ১৭ বার হয়েছে। এবং আপনি মানে একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ সংশোধনী, তিনটাই তো ভালো সংশোধনী, সবগুলো সংশোধনী কিন্তু খারাপ না। সুতরাং এই যে আপনার সংবিধান সংস্কার পরিষদ, প্রথমত হচ্ছে এটার আইনি কোনো ভিত্তি নাই। মানে সংবিধানে এটার কোনো, আপনি সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নাই। আপনি সংবিধান যদি পরিবর্তন করতে চান, রাষ্ট্র সংস্কার করতে চান, কিংবা যে কোনো ধরনের পরিবর্তন করতে চান, ২/৩ সংখ্যাগরিষ্ঠতায় আপনি সেটা পারবেন। তো যেখানে আপনার পরিবর্তনের ক্ষমতাটা দেয়া আছে, সেখানে কেন আপনি এই জটিলতাটা তৈরি করছেন? এবং সেটা তো এখানে একটা কথা ওনারা বলে থাকেন যে আমরা যদি সংবিধানের সর্বশেষ যে সংস্করণটা, যেটা আমরা যদি সেটা দেখি, যেটা নাকি শেখ হাসিনা রেখে গিয়েছিলেন, সেখানে তো ৭-এর কতে বলা হয়েছে সংবিধান সংস্কার, মানে মৌলিক যে এটাকে চেঞ্জ করা যাবে না। তো ওটাকে রেখে আপনি সংবিধানের কিভাবে পরিবর্তন করবেন? তারা তো এই প্রসঙ্গে, যে জন্যই তারা বলছে যে একটা সংবিধান সংস্কার পরিষদ দরকার হবে, এবং এই জন্য তারা রাষ্ট্রপতির একটা আদেশ দিয়েছেন। তো এগুলোর মাধ্যমে করা যাবে কিনা? না, আমি ধরেন যে এনসিপি, জামাতে ইসলামী, তারা তো রাজনৈতিক এজেন্ডা নিয়ে নেমেছে। এখন তারা অনেক কিছু বলে যেটা অর্ধ সত্য, তারা অনেক কিছু বলে যেটা অর্ধ সত্য, কিংবা আপনার বিকৃত তথ্য, কিংবা অনেক কিছুই তারা জানেন কিংবা জানেন না, কিংবা জেনেও তারা ইচ্ছে করে এই তাদের যে হিডেন এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য বলেন। বিশেষ করে আপনি ৭-এর যে ইসের কথা বললেন, সেটা হচ্ছে বেসিক বেসিক স্ট্রাকচার প্রিন্সিপাল অফ কনস্টিটিউশন। এটা পৃথিবীর অনেক দেশেই আপনি পাবেন। কিংবা খুব সহজ করে আমি বলি যে আপনি ধরেন যে কোনো সংবিধান কিংবা যে কোনো একটা আদর্শ, গণতন্ত্র, সমাজতন্ত্র, কিংবা যে কোনো ধর্ম, ইসলাম কিংবা ক্রিশ্চিয়ানিটি কিংবা হিন্দুইজম, প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা সংবিধান, প্রত্যেকটা মতাদর্শের একটা বেসিক প্রিন্সিপাল থাকে। ওই বেসিক প্রিন্সিপাল কিন্তু পরিবর্তন করা যায় না। ওই কথাটা বলা হয়েছে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে। ফরাসি বিপ্লব, সেই বিপ্লবের মধ্য দিয়ে যে আমরা যে দি রাইটস অফ দ্য ম্যান অ্যান্ড অফ দ্য সিটিজেন, সেইখানে যে কথাগুলো আছে যে আপনার মানুষের কিছু মৌলিক অধিকার আছে, সেগুলোকে কখনো পরিবর্তন করা যাবে না। মানুষের জীবনের অধিকার, মানুষের আপনার ব্যক্তি স্বাধীনতার অধিকার, মানুষের সম্পত্তির অধিকার, তার সুনামের অধিকার, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যে আপনার তারা যে মুক্তিযুদ্ধ করেছিল, সেখানে যে ডিক্লিয়ারেশন অফ আমেরিকান আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেখানেও একই কথা বলা হয়েছে। সুতরাং প্রত্যেকটা সংবিধান, প্রত্যেকটা মতাদর্শে, প্রত্যেকটা ধর্মে আপনি দেখবেন দেয়ার আর সাম বেসিক প্রিন্সিপালস, যেটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। ওই পরিবর্তন করলে কিন্তু ওই মতাদর্শ থাকবে না, ওই সংবিধান থাকবে না। আমার যে ৭২ সালের সংবিধান হয়েছিল, তার একটা কনটেক্সট ছিল, এবং সেই সংবিধানের ভেতরে আপনার মুক্তিযুদ্ধের চেতনাগুলোকে আপনার অনুপ্রবিষ্ট করা হয়েছে। এবং তারা এই জুলাই চার্টারের মধ্য দিয়ে নানা কথার মার প্যাচে ওই যে আমার রাষ্ট্রীয় মূলনীতি, সমাজতন্ত্র, গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, এগুলোকে কিভাবে আপনার বাতিল করতে হবে। এবং ওই মুক্তিযুদ্ধের কোনো কিছু থাকলে সেটা কিন্তু, ওই মুক্তিযুদ্ধে জামাত ছিল হচ্ছে জেনোসাইড, মানে জামাত সেটাতে জেনোসাইড করেছে। ওই মুক্তিযুদ্ধে বাংলাদেশ যাতে না হয়, জামাত সেটা চেয়েছে। সুতরাং এই মানে লিগেসি তার যতদিন থাকবে, সে তো ভালো রাজনীতি করতে পারবে না। সুতরাং ওইটাকে যেভাবে আপনার ওইখানে মুক্তিযুদ্ধের যে ঐতিহ্য, মুক্তিযুদ্ধের যে সংগ্রাম, মুক্তিযুদ্ধের ডকুমেন্ট বাংলাদেশের ৭২ সালের সংবিধান, এইটাকে কিভাবে বাতিল করতে হবে, এইটাকে বাতিল করলে তারা একটা মানে তারা কাউন্টার একটা ডকুমেন্ট প্রতিষ্ঠা করতে পারে। এবং সেই হিডেন এজেন্ডা এবং ধান্দাবাজিটা, এবং তারা যদি সেটা সকল মানুষের সমর্থন নিয়ে করতেন, তাহলে পরে আমাদের কিন্তু আপত্তি করা খুব কঠিন হতো। কিন্তু তারা কিন্তু সেটা করেন নাই। আপনি দেখেন ১৯৭২ সালে সংবিধান হয়েছিল, এইটা আপনার ১৯৭০ সালে যে নির্বাচন হয়েছিল, একটা হচ্ছে যে জাতীয় পরিষদের, যে একটা হচ্ছে এমএনএ আর একটা হচ্ছে এমপি, মেম্বার্স অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, মেম্বার্স অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। একটা হচ্ছে পূর্ব পাকিস্তানের যে অ্যাসেম্বলি, আর একটা হচ্ছে মানে পুরো পাকিস্তানের অ্যাসেম্বলি। এবং এই যে এমএনএ এবং এমপি, এরা ৭২ সালের পরে বঙ্গবন্ধু যখন ফিরে আসলেন, তখন আমাদের গণপরিষদটা গঠিত হলো এদেরকে নিয়ে।
এবং এই গণপরিষদের প্রথম কাজ হচ্ছে একটা সংবিধান প্রণয়ন করা। এবং সেই গণপরিষদ আপনারা জানেন যে 70 সালের নির্বাচনে একদম আওয়ামী লীগ 73% ভোট পেয়ে কিন্তু তারা কিন্তু মানে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল। এখন আপনি ঐক্যমত কমিশন কিংবা আপনি যে কাজগুলো করেছেন, আপনি কি জনগণের মানে মতামত নিয়েছেন? না, এবং তারা তো বলছে তারা এই জন্য তারা গণভোট করেছে, তারা তো গণভোটের কথা বলছে। না না, আপনি যে ঐক্যমত কমিশনে এত কিছু করলেন, আপনি জি ওই যে গণপরিষদের কথা এসছে, গণপরিষদটা কাদের দিয়ে গঠিত ছিল? এমএনএ এবং এমপিএ, দে ওয়ার দি রিপ্রেজেন্টেটিভ অফ পিপল। আপনারা কে? হু জি। আর ইউ? এখন আলী দিয়াজ তো ভাড়া করা বুদ্ধিজীবী, উনি তো বাংলাদেশের নাগরিকও না। এবং এই যে এখানে আপনার কমিটিতে কাজ করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কমিটিতে যারা কাজ করেছে কিংবা তার সরকারের ভিতরে যারা সরকার, তাদের অনেকের তো আমরা ডকুমেন্ট পেয়েছি তারা দ্বৈত নাগরিক। দ্বৈত নাগরিক রাইট। হলে আপনি রাষ্ট্রীয় পদে বসেন কিভাবে? আপনার তো রাষ্ট্রদ্রোহের জন্য আপনার তো বিচার হবে। হ্যাঁ, আপনি তো এসছেন এই সমস্ত এজেন্ডা নিয়ে, এবং যেখানে সংবিধানে স্পষ্ট করে বলা আছে যে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন। যদি পরিবর্তন করার কথা না থাকতো তাহলে আপনি, কারণ ওই প্রেসিডেন্টের ক্ষমতা কমানো যাবে না, তারপরে ইয়ের ক্ষমতা বাড়ানো যাবে না, এইখানে কিন্তু কোনো সমস্যা নেই। এটা কিন্তু আপনি একদম আপনার যে সংবিধান পরিবর্তনের যে ক্ষমতা দেয়া হয়েছে, এটার মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন। সুতরাং তারা এটা করছে 72-এর সংবিধান, তারপরে মুক্তিযুদ্ধের যে অর্জন, সেই সমস্ত বিষয়কে আপনার একদম বাতিল করার জন্য। এবং আপনি দেখেন যে তারা যেটা করছে এর একটাও কিন্তু আপনার সাংবিধানিকতা বৈধ। কারণ আপনি সংবিধান সংস্কার পরিষদের কোনো কথা কিন্তু সংবিধানে নাই, রেফারেন্ডামের কোনো কথা কিন্তু সংবিধানে নাই। এবং রেফারেন্ডাম যা আপনি করলেন, হ্যাঁ না ভোট করলেন, সরকার গিয়ে সরকারি সব সংস্থা, ব্যাংকার, সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা গিয়ে হ্যাঁ ভোটের পক্ষে আপনার প্রচার প্রচার করল। এবং নির্বাচনের কয়েকদিন আগে প্রধান নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হলো যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যদি কোনো ভোটের পক্ষে বিপক্ষে অবস্থান নেয়, দ্যাট ইজ পানিশেবল অফেন্স। রাইট। আপনার রেফারেন্ডামে যে ভোটটা পড়েছে 68%, তার বিপক্ষে পড়েছে, না ভোট পড়েছে 30%। এবং না ভোটের পক্ষে কোনো প্রচার ছিল না। এবং 11টা জেলাতে না ভোট মানে না ভোট জয়যুক্ত হয়েছে। তো 11টা জেলার কি হবে ভাই? এবং আপনি দেখেন এই রেফারেন্ডামের ভোট নিয়ে নানা রকম কারসাজি আছে। রেফারেন্ডামের ভোট নিয়ে নানা রকম কারসাজি আছে। আপনি যখন গণপরিষদের কথা বলবেন, আপনি যখন সংবিধান সংশোধনের কথা বলবেন, তখন কিন্তু সেখানে কমপক্ষে 2/3 মেজরিটি। আপনি একটা সিম্পল মেজরিটি, আপনি যদি একটা আইন পাস করতে চান তাহলে সিম্পল মেজরিটি, আপনার 300 জন সাংসদ 151 জন ভোট দিলে সেটা আইন হয়ে যাবে। কিন্তু যখন মানে ইট উইল বি দ্য কোয়েশ্চেন অফ আপনার অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন, তখন কিন্তু আপনার 2/3 মেজরিটি। সংবিধান আপনি কোন রকম সংস্কার করতে গেলে 2/3 মেজরিটি। তাহলে আপনার রেফারেন্ডামের 2/3 কোথায়? আপনার যদি রেফারেন্ডাম এবার সংবিধানে যদি আপনি কোনো হাত দিতে চান, মানে আপনি সিম্পল মেজরিটি, আপনি একটা আইন করবেন, অধ্যাদেশ করবেন, কারণ অধ্যাদেশ রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করছে। এবং আপনি দেখেন যে জুলাই বাস্তবায়ন সনদ যে আদেশটা হয়েছে, প্রেসিডেন্ট কিন্তু কোনো আদেশ অর্ডার জারি করতে পারেন না, তিনি পারেন অর্ডিন্যান্স। কারণ আমাদের 1971 সালের 25শে মার্চ যখন পাকিস্তান বাহিনী জেনোসাইড শুরু করে, তারপরে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধটা আমরা শুরু করে দিলাম। মুক্তিযুদ্ধটা শুরু করার পরে আমাদের প্রথম সরকার বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে, তিনি রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, এবং প্রধানমন্ত্রী হচ্ছে তাজউদ্দিন আহমেদ। এবং তাদের নেতৃত্বে যে সরকারটা হলো, সেই সরকারের কনস্টিটিউশন ছিল প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ 10 এপ্রিল 1971। এবং আপনি 1972 সালে আমরা যখন সংবিধানটা মানে 72 সালে 16ই ডিসেম্বর থেকে সংবিধানটাকে কার্যকর করা হয়, এই আপনার গণপরিষদে সেটাকে গ্রহণ করা হয় 4 নভেম্বর 1972 সালে। এবং ওই 72 সালে 16ই ডিসেম্বর থেকে সেটাকে কার্যকর করা হয়। এবং ওই সংবিধানের অধীনে যখন 73 সালে সংসদ নির্বাচিত হয়, ওই সংসদ নির্বাচিত হওয়ার পরে তখন আপনার অ্যাক্ট, অর্ডিন্যান্স, তার আগ পর্যন্ত কিন্তু প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে আপনার দেশ চালানো হয়েছে। কিন্তু এখন তো সেই পরিস্থিতি নাই। মানে প্রত্যেকটা জায়গায় আপনি আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, অপতথ্য দিচ্ছেন, অর্ধেক দিচ্ছেন তো অর্ধেক দিচ্ছেন না। আপনি মানে কমপ্লিট যে সমস্ত, আপনি দেখেন যে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, অ্যাডভোকেট শাহদিন মালিক, আরো যারা অনেক বিজ্ঞ আইনজীবী আছে, দেখেন
যারা কনস্টিটিউশন সম্পর্কে মোটামুটি ধারণা আছে, তারা কি বলছে? এরা তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এরা তো হিডেন এজেন্ডা নিয়ে এসছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এর সংবিধান, এর জাতীয় সঙ্গীত। আপনি দেখেন যে এই ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে জাতীয় সঙ্গীত হচ্ছে, তারা দাঁড়ায় না। এরা বাংলাদেশে বিশ্বাস করে? এরা কি জাতীয় সঙ্গীতে বিশ্বাস করে? কি একটা মানে এই অবস্থায় ভবিষ্যৎ কি দেখতেছেন? এই যে এখন তারা রাজপথে আসবে, অমুক করবে, তমুক করবে, আপনি ভবিষ্যৎ আপনি কি দেখেন, কি হবে? আমি আসলে যেটা দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মুক্তিযুদ্ধ বিরোধী যে চরম বাড়াবাড়ি করেছে, এখন তাদের খেসারত দিতে হবে। আমি ভবিষ্যতে তার মানে বাড়াবাড়ি করার কোনো সম্ভাবনা দেখি না। হ্যাঁ, কারণ আপনার বিএনপি যখন অত্যন্ত পরিপক্কতার সঙ্গে আপনার ওই সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি, তখনই আমি মনে করেছি মানে দে হ্যাভ টেকেন ভেরি কারেক্ট ডিসিশন। এবং এরা শুধু হইচই আর কিছু আপনার নানা রকম আপনার কি বলে এটাকে, নানা রকম বিপত্তি তৈরি করতে পারবে, নানা রকম হইচই করতে পারবে। কিন্তু আপনি যদি একদম সাউন্ড রেশনালিটি কিংবা সাউন্ড রিজনের ভিত্তিতে বসেন যে ভাই আপনি যেটা করলেন, আপনার মানে সাংবিধানিকতা কোথায়, আপনার বৈধতা কোথায়? এবং যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটে ছিলেন তারা জানতেন না যে এই অধ্যাদেশ করতে হলে সেটাকে সংসদের দ্বারা অ্যাপ্রুভ করে নিতে হয়। এবং এখন আমরা কি ভয়াবহ তথ্য পাই, প্রতি 4.5 দিনে একটা অধ্যাদেশ হয়েছে। 133টা অধ্যাদেশ হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, প্রতি 4.5 দিনে একটা অধ্যাদেশ হয়েছে। এবং শেষ 45 দিনে আপনার 36 দিনে বোধহয় 45টা ইয়ে হয়েছে। এবং তাতে করে দেড় দিনে একটা অধ্যাদেশ হয়েছে। তাহলে পরে আমরা যারা মানে আইন তৈরির প্রক্রিয়া মোটামুটি জানি যে একটা আইন একটা মন্ত্রণালয় থেকে ইনিশিয়েট করতে হয়, তারপর সেটা ক্যাবিনেটে যায়, ক্যাবিনেটের প্রাথমিক যে অনুমোদন সেটা পাওয়ার পরে আবার ডিটেইল আইন করার জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়, মন্ত্রণালয় থেকে তারপরে ল মিনিস্ট্রিতে পাঠানো হয় ভেটিং এর জন্য, তারপরে সেটাকে আবার ক্যাবিনেটে পাঠানো হয়, তারপরে আপনার সেটাকে আপনার পার্লামেন্টে প্রেরণ করা হয়, আলোচনা হয়, প্রথম ফার্স্ট ডিসকাশন, সেকেন্ড ডিসকাশন, থার্ড ডিসকাশন, তারপরে ভোটাভুটি হওয়ার পরে সেটা রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পরে সেটা আইন হয়। তাহলে এই যে আপনার অধ্যাদেশ করার সময় আমরা এখন প্রেসিডেন্টের সাক্ষাৎকার থেকে দেখছি যে তার মতামত নেওয়া হয় এবং তিনি অনেক কিছু সই করেছেন কিনা সেটাও এখন প্রশ্নবিদ্ধ। হ্যাঁ, সব অধ্যাদেশে তিনি প্রেসিডেন্টের যে সই দরকার, মানে আমরা এখন 106 অনুচ্ছেদের যে রেফারেন্স, সেটা এখন অ্যাডভোকেট মহসিন রাশিদ, উনি তো হাইকোর্টে তো উনি তো মামলা করেছেন, উনি তো জানতে চেয়েছেন যে এই সিগনেচার গুলো কার। 106 যে রেফারেন্সটা নিয়েছে, কারণ তখন প্রধান বিচারপতি সেনানিবাসে ছিলেন, সাবেক প্রধান বিচারপতি, এবং আরেকজন বিচারপতি এনায়েতুর রহিম, তিনি ইয়েতে ছিলেন, তিনি সেনানিবাসে ছিলেন। তো এগুলো কি জালিয়াতি করে করা হয়েছে? তাহলে আমরা প্রত্যেকটা জায়গাতে দেখছি যে হয় জালিয়াতি, না হয় আপনার অবৈধতা, না হয় হিডেন এজেন্ডা। এবং এই মানে এটা কি বলবো, যে তারা একটা মানে অহেতুক জটিলতা তৈরি করে দেশের ভিতরে একটা আপনার নানা রকম বিপত্তি তৈরি করে আমাদের যতটুকু অর্জন, যতটুকু স্থিতিশীলতা যতটুকু ছিল, সেটাও মানে নষ্ট হয়ে গেছে। এখন আমরা চেষ্টা করব যে সবাই সম্মিলিত প্রচেষ্টায় মানে আমরা যেন আমাদের যতটুকু অর্জন হয়েছে সেটার উপর দাঁড়িয়ে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর শেখ হাফিজুর রহমান কার্জন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে ডক্টর শেখ হাফিজুর রহমান কার্জনের কথা, যে যতটুকু শুনেছেন আমিও শুনলাম। মাঝে মাঝে চমকিত বোধ করি আমরা যে আসলে ডক্টর ইউনূস আমাদের জন্য কত বড় একটা ক্ষতি করে দিয়ে গেছেন, এবং এই ক্ষতি কেবল সামাজিক অর্থনৈতিক নয়, আইনগত ক্ষতিও করে দিয়ে গেছেন। এমন একটা জটিলতা, এমন একটা ভজঘট পাকিয়ে গেছেন যে এই জট ছাড়াতে সামনে কতদিন লাগবে আমরা ঠিক জানি না। তারপরেও দিন তো সামনের দিকে অগ্রসর হবে। আমরাও দেখতে চাই যে বিএনপি সরকার কিভাবে এই সমস্যাগুলো হ্যান্ডেল করেন, এবং বিরোধী দল হিসেবে জামাতে ইসলাম অথবা এনসিপি তারাই বা কি করেন, এটা তো সামনে আমরা দেখতে পাবো। সবাই ভালো থাকবেন, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।